সিপিএম মানেই তো খুন, সিপিএম মানেই তো রক্ত, সিপিএম মানেই তো মারপিট। যতই সাদা ধুতি পাঞ্জাবি পরুক না কেন, বাইরে ভদ্রলোক, ভেতরটা কি পিশাচ ছাড়া আর কিছু না। বুদ্ধবাবুকে বলতাম তো, আপনার হাত তুললে হাত দিয়ে রক্ত বেরোবে। বুদ্ধবাবু হ্যাড নো কন্ট্রোল অ্যাট অল। এবং সবচেয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবাংলার কেউ হয়ে থাকে, তার নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি যিনি দেখিয়ে দিয়েছেন একা কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজে একা মমতা ব্যানার্জি একটা দল তৈরি করে সরকারের ক্ষমতায় এলো। এটা মমতা ব্যানার্জি ছাড়া কেউ করতে পেরেছে? সিপিএমটাকে তো ভেঙে চুরমার করে দিল, যার নাম তার নাম মমতা। একটা 34 বছর সিপিএম নামটা আজকে ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, তার কারণ তো মমতা ব্যানার্জি, এটা মানতে হবে তো। রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা বা লয়্যালটির দাম কতটা? রাজনীতিতে লয়ালিটির হচ্ছে সবচেয়ে বেশি। লয়ালিটি যদি না থাকে তাহলে রাজনীতিতে কিছু নেই। যে মমতা ব্যানার্জির মতো লিডারের সঙ্গে থাকতে পারে না, ছেড়ে চলে যায়, সে কোনো লিডারের সঙ্গে থাকতে পারবে না। তাদের স্বার্থে ঘা পড়লে তারাও ছেড়ে চলে যাবে, লিখে নিতে পারে। 2007-এ আমি দিল্লি থেকে আসছি ফ্লাইটে, আর বুদ্ধবাবু সেদিনকে ওই ফ্লাইটে আসছে। হঠাৎ করে সামনাসামনি দেখা হয়ে গেল। আমি তো বলেইছিলাম ওকে, কেন আপনি হঠাৎ এমন একটা প্ল্যান করলেন যে আমাকে খুন করতে হবে? আপনাকে Yes. আগামী 10-15 বছর কিরকম দেখতে পাচ্ছেন এই দেশের? আগামী 5-7 বছর তো খুব ডেঞ্জারাস ফর দি কান্ট্রি। গণতন্ত্র খুব নষ্ট হয়ে গেছে। আগে ভোটাররা ঠিক করতো সরকার কে হবে, এখন সরকার ঠিক করছে ভোটার কে হবে। নমস্কার, আজকের অতিথি বুঝতেই পারছেন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খোশ মেজাজি মানুষ, কখনো কখনো বিতর্কিতও বলা চলে, তবে 4 বারের সাংসদ, দাপুটে রাজনীতিবিদ। তার সাথে খোলামেলা আলোচনায় যাব। অনেক মনের কথা তিনি বলেছেন এই পডকাস্টে। তবে পডকাস্ট শুরু করার আগে শ্রীরামপুরের সাংসদ এসছেন, আর শ্রীরামপুরের বিরিয়ানি ডেস্টিনেশনটা সম্পর্কে আপনাদের জানাবো না তা কি হয়? সেটা হচ্ছে আজকের এপিসোডের স্পন্সর বিরিয়ানিজম। বিরিয়ানিজম ইজ আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড। আপনারা যারা বিরিয়ানি লাভার, যারা দেখছেন বিরিয়ানি খেতে ভালোবাসেন, তারা সোজা শ্রীরামপুরে চলে আসতে পারেন। 5 তলা রেস্টুরেন্ট রয়েছে বিরিয়ানিজমের শ্রীরামপুর মেন মার্কেটে। তাই যারা বিরিয়ানি লাভার, তাদের জন্য বিরিয়ানিজমের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। বিরিয়ানিজমের ঠিকানা বা যাবতীয় তথ্য ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো যাই হোক, সোজাসুজি আসা যাক কল্যাণবাবুর সাথে আড্ডায়। চলুন দেখা যাক কি কি কথা হলো তার সাথে। প্রথমেই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার। কোথা দিয়ে, আপনার মতো ব্যক্তিত্বকে কোথা দিয়ে শুরু করব, সেটাই একটা বড় ভাবনা আমার কাছে। তবে যেটা মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আপনি রাজনীতিতে এলেন, মানে আশাটা কি করে আপনার? এটা দীর্ঘ ইতিহাস আছে। আচ্ছা। তখন আমি লিগ্যাল প্রফেশনে জয়েন করেছি। আমার যিনি সিনিয়র ছিলেন, গুরু মহিতোষ মজুমদার অ্যাডভোকেট, পরে উনি জজ হয়েছিলেন। 1984 সালে মমতাদি যখন ক্যান্ডিডেট হয়, তখন আমি চেম্বারে জুনিয়র, 26-27 বছর বয়স। তো সুব্রতদার সঙ্গে একজন মহিলা মহিতোষদার চেম্বারে এলেন। মহিতোষদার চেম্বারটা ভেতরে, আমরা সব বাইরে বসতাম জুনিয়ররা। তো হঠাৎ আমাকে ডাকলো, ডেকে বলছি, চিনিস সেদের? উনি মহিতোষ আমার খুব স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। হ্যাঁ আমি দেখেছি আমাকে। বলে কোথায় দেখেছিস? তখন তো আমি ভবানীপুর মেসে থাকতাম। ওই ব্রেকফাস্টের সময় আমাদের শিহরি মিষ্টান্ন ভান্ডারে কচুরি খাওয়া, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে দেখতেন একজন মহিলা বেশ বক্তৃতা দিচ্ছে, বেশ ভালো লাগতো দেখে। আমি ওনাকে তো এতে দেখেছি, বক্তৃতা দিতে দেখেছি। বলো দেখেছিস? হ্যাঁ, দারুণ বক্তৃতা দেয়, তেজ আছে। বলো আচ্ছা। বলো আজ থেকে দিদি বলবি। ওর নাম মমতা। আজ থেকে দিদি, তুই ওর ভাই, নমিনেশন গুলো ফাইল করে দিবি, ও যাদবপুর ক্যান্ডিডেট হচ্ছে। আচ্ছা। সেই থেকে শুরু।
তারপর 84 থেকে 89 এই 5 বছরে কম যোগাযোগ হয়ে, মানে বেশ খুব একটা বেশি ইয়ে ছিল না, মানে আমিও নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত, কখনো দেখা হয়েছে। আবার এলো 1989 ইলেকশন, হুম নির্বাচন। তখন থেকে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, সেই থেকে দিদির সঙ্গে জড়িত। তারপর করতে করতে দিদি যখন যুব কংগ্রেসের সভানেত্রী হলো, যেদিন হলো তার পরের দিনই অল অফ মানে আমি অবাক, আমি চেম্বারে বসে কাজ করছিলাম, দিদি চলে এসেছে। আচ্ছা, বললো তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে, লিগ্যাল সেল করতে হবে। আমি যুব কংগ্রেসের সভানেত্রী হয়েছি, সেই থেকে জড়িয়ে গেছি একটার পর একটা। আর দিদির অত্যন্ত ভালোবাসা, স্নেহ, মানে দিদির সঙ্গে কাছ থেকে যদি কেউ কাজ করে থাকে সেই সময়, হুম যারা করেছে তারা জানে দিদি কি, কত গভীর ভালোবাসা, কত স্নেহ রয়েছে, কেউ ছেড়ে যেতে পারবে না। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে কেউ ছেড়ে যেতে পারবে না। একটা সময় এলো যে তখন 19-এর পর একটা ট্রেন্ড দেখা গেল যে অনেকেই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, এবং তার মধ্যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের বড় মুখ রয়েছে। আপনি দীর্ঘদিন যাবৎ, মানে গোটা জীবনটা একটাই দল করে গেলেন, বা বলা চলে একজন নেতৃত্বের ছায়াতেই দল করে গেলেন। তো আপনার কি মনে হয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা বা লয়্যালটির দাম কতটা? দেখো, আমরা যখন থেকে দিদির সঙ্গে দল করছি, আমরা মানে স্পেশালি আমি, আমার সমসাময়িক এখন যারা রয়েছে শুধু সুব্রত বক্সিয়া রয়েছে, হুম পরবর্তীকালে অরূপ এসছে বা ববি এসছে। আমরা যারা দিদির পুরনো লোক, দিদির সঙ্গে যারা করেছি অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, দরকার হলে পরে বলবো, তো তারা কখনো দিদিকে ছেড়ে যেতে পারবে না। যারা ছেড়ে গেছিল তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে ছিল না। টেক দি কেস অফ শুভেন্দু অধিকারী ছিল না, কিন্তু শুভেন্দুকে মমতাদি সব দিয়েছে, মানে এত দিয়েছে যে মমতাদি, যে দিদি বোধহয় রাজনীতিতে কাউকে অত দেয়নি। অকৃপণ ভালোবাসা দিয়েছে, রাজনৈতিক প্রচুর ক্ষমতা দিয়েছিল, এমপি করেছে 2009, 14 এমপি থাকতে থাকতে বললো না আমি বিধানসভায় যাবো, ক্যাবিনেট মিনিস্টার হব, তাই দিয়েছে। এত দিয়েছে তার কোনো ঠিক নেই। তুমি যে কোশ্চেনটা করলে সেটা হচ্ছে লয়ালিটির কোশ্চেন। পশ্চিমবাংলার রাজনীতি একটু ডিফারেন্ট ফ্রম মানে আদার স্টেটস। এখানে মানুষ তার প্রতিনিধিকে সরল, সহজ, সিম্পল দেখতে চায়। আর 2 নম্বর হচ্ছে যে লয়াল চায়। রাজনীতিতে লয়ালিটির হচ্ছে সবচেয়ে বেশি বড়। লয়ালিটি যদি না থাকে তাহলে রাজনীতিতে কিছু নেই। তুমি যে দলে চলে যাচ্ছ সেই দলও বিশ্বাস করবে না যে এই দলে তুমি বেশি দিন তুমি থাকতে পারবে, আবার অন্য কোনো দলে চলে যাবে, আর মানুষের ভরসাটাও কমে যায়। যদিও এখন একটা তত্ত্ব খাড়া হয় গণতন্ত্রে, তো যেমন ভোটার যেমন তার ইয়েতে চেঞ্জ করে, ক্যান্ডিডেট মানে জনপ্রতিনিধি কি চেঞ্জ হবে, তাহলে জনপ্রতিনিধি এখন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুটো তো এক ক্লাস নয়। রাজনীতি, পলিটিক্সের তো একটা উদ্দেশ্য থাকবে, একটা ফিলোসফি থাকবে। একদমই তাই। পলিটিক্সের একটা আইডিওলজি, আপনি বলছেন আইডিওলজি না থাকলে কি করে হবে? আপনি আমি একটা কথা বলছি, যে মমতা ব্যানার্জির মতো লিডারের সঙ্গে থাকতে পারে না, ছেড়ে চলে যায়, সে কোনো লিডারের সঙ্গে থাকতে পারবে না। তাদের স্বার্থে ঘা পড়লে তারাও ছেড়ে চলে যাবে, লিখে নিতে পারে। আপনাকে আমি একটা বিষয় জিজ্ঞেস করছি, যে ধরুন আপনার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন,
ফ্রম দ্য পলিটিক্স আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি শিখলেন বা ভবিষ্যৎ প্রজন্মকে টপ 3টে গুরুত্বপূর্ণ কি বলে যেতে চান, যে তোমরা যারা ভবিষ্যতে রাজনীতি করবে তারা অন্তত এই 2-3টে বিষয় মাথায় রেখো? প্রথম হচ্ছে খুব সৎ থাকতে হবে। প্রচুর পরিশ্রমী হতে হবে, আর মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। হুম, এই 3টে আমার মানে তাদের প্রতি সাজেশন থাকলো। আমি তার উপদেশ দিতে পারি না, হুম, সাজেশন। সততা একটা রাজনীতিবিদকে তার আইডেন্টিফিকেশন। হুম। এই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে ধরুন আপনারা তো একটা দীর্ঘ, মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনার নিজেদের ক্ষেত্রে একটা দীর্ঘ রাজনৈতিক জীবন দেখেছেন, যে একটা বড় অংশের সময় ধরে যখন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে কংগ্রেস ক্ষমতায় আসতে পারছে না, সেখান থেকে একটা টোটাল শিফট, যে যখন ক্ষমতা এলো তখন একদম গোটা বাংলা জুড়ে তৃণমূল ছেয়ে গেল। এই যে পলিটিক্যাল স্ট্যাচারের শিফটিং, আপনার কি মনে হয় যে এই সময়ের মধ্যে তৃণমূলের মধ্যে কি এমন হলো বা তৃণমূল কি এমন করলো যে এতটা তার প্রতিপত্তি বেড়ে গেল? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এক্সিস্টিং যে দল ছিল তাদেরকে কার্যত শূন্য করে তারা এলো। তাহলে এই পলিটিক্যাল শিফটিং এর কারণটা কি আপনার কি মনে হয়? তার একমাত্র কারণ মমতা ব্যানার্জি। এবং আপনি যদি তার কাজের কারণ কোনো- মমতা ব্যানার্জি যে লড়াই ছিল সিপিএম এর বিরুদ্ধে, সেটা জেনুইন লড়াই ছিল। মমতা ব্যানার্জি যখন কংগ্রেসের মধ্যে ছিল তখন সিপিএম এর মধ্যে জেনুইন লড়াই করত। বাকি অনেক কংগ্রেস নেতারা কংগ্রেসে থাকলেও সিপিএম করত, সিপিএম কে খুশি করে চলতো। আর মমতা ব্যানার্জির লড়াইটাই ছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই। এটাই কিন্তু মানুষ বুঝেছিল। একটা তো ফোর্স তৈরি হচ্ছিল সিপিএম এর বিরুদ্ধে। হুম, এই যে মমতা ব্যানার্জির উত্থানের আগে সিপিএম জ্যোতিবাবু কি করেছিল? জ্যোতিবাবু কংগ্রেসের নেতাদের কিনে নিয়েছিল। কিনতে পারেনি কাকে? না, মমতা ব্যানার্জিকে। কংগ্রেসের সবচেয়ে বড় ক্ষতি কি জানো? এটা আমি বললে হয়তো, আমি বলছি এটা আমার অ্যানালিসিস, মানে কংগ্রেসকে জাতীয় স্তরে এই জায়গাতে আজকে আসতে হতো না। 1992 সালে যখন প্রদেশ কংগ্রেসের নির্বাচন হয়েছিল, সৌমেন মিত্র যখন দিদির সঙ্গে লড়াই করেছিল, সৌমেন মিত্রর সঙ্গে প্রণব মুখার্জি, এই সব পুরো রয়েছে, সৌমেন মিত্র পুরো। এই আজকে এই যে শোভন টোভন আসে না, শোভন, তখন তো সৌমেন মিত্র তো অ্যান্টি মমতা ব্যানার্জি ছিল তখন। তোরা সেই রাজনৈতিক সেই ইলেকশনে যদি মমতা ব্যানার্জিকে জিতিয়ে দিত না, কংগ্রেসটাও বাঁচত সেদিনকে পশ্চিমবাংলায়। এবং সময়ের কালে এসে মমতা ব্যানার্জি যে রাজনৈতিক নেতৃত্ব, তার রাজনৈতিক লড়াই এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সারা ভারতবর্ষের কিন্তু একটা মুখ, নিশ্চিত মুখ উঠে আসতেন। কংগ্রেস একটা ন্যাশনাল পার্টির একটা প্রেসিডেন্ট হওয়া তো একটা বিশাল বড় ব্যাপার। কংগ্রেসের মধ্যে একটা পরিবারতান্ত্রিক, এবং আমি পরিবারতান্ত্রিকে আসছি পরে। হুম। এবং এরপর যে মমতা ব্যানার্জি যে ফাইটটা দিল, সেই ফাইটটা অতুলনীয়। সেই ফাইটের সঙ্গী হচ্ছে আমরা, যারা পুরনো সময় থেকে একদম সঙ্গে ছিল। একদম। দিদি আমাদের আবেগ, সেই অর্থে রাজনৈতিক নেত্রী, রাজনৈতিক লিডার, রাজনৈতিক ইয়ে তা না। দিদি হচ্ছে ইমোশন, ঘরের মানুষ। ইমোশন। সেই দিদিকে নিয়ে, আর আমরাও দিদির কাছে ইমোশন। সেই লড়াইটা যখন হলো, সেই লড়াইটাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের থেকে যখন হচ্ছিল না, কংগ্রেস থেকে যখন বিতাড়িত হলো 1997-এ, ওই তোমাদের মনে আছে যে ইনডোর কনফারেন্স, আউটডোর কনফারেন্স, এটাই হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতির মোড় ঘোরালো, দিক পরিবর্তন দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, সর্বভারত তৃণমূল কংগ্রেস। তারপরে 7 জন এমপি, 8 জন এমপি, 7 জন এমপি। এরপর শিফটিংটা শুরু হলো, যে জন্য 2001-এ আমাদের 60 জন এমএলএ হয়েছিল।
কংগ্রেস তখন বোধহয় 25-30টা এমএলএ হয়েছিল। এবার নয়তো নেভার। না, ওটা তো আমরা বলেছিলাম পরে, না, যেবারে জোট হলো 2001। 2001-এ। হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পশ্চিমবাংলায় সিপিএম তখন এত অত্যাচার করেছে, চারিদিকে মানুষ ক্ষেপে ছিল, কিন্তু মানুষ সুইচ ওভার করতে পারছে না ভয়ে, যে আমাকে প্রোটেকশনটা কে দেবে, আমি যদি সুইচ ওভার করি আজকে আমাকে প্রোটেকশনটা কে দেবে। তখন যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা সারা পশ্চিমবঙ্গব্যাপী আছে, তারা কিন্তু মাটি কামড়ে কিন্তু লড়েছে। যেখানে একটা বিপদ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাছে এত অ্যাকসেপ্টেড। রাত্রি 11টায় খবর পেয়েছে যে মালদাতে অমুক ঘটনা ঘটেছে, রাতের মধ্যে বেরিয়ে গিয়ে ভোরবেলায় 4টে-5টায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই মালদায় দাঁড়িয়ে আছে, পুরুলিয়াতে দাঁড়িয়ে আছে। কোন রাজনীতিবিদ সেই সময়কার দিনে? সিপিএম মানে তো একটা আতঙ্ক, সিপিএম মানেই তো খুন, সিপিএম মানেই তো রক্ত, সিপিএম মানেই তো মারপিট। জ্যোতিবাবুর জমানায় একরকম, বুদ্ধ ভট্টাচার্য আরেক রকম। যতই সাদা ধুতি আর পাঞ্জাবি পরুক না কেন, আমরা যারা ওদের দেখেছি তারা জীবনে কোনোদিন বলতে পারবো না এটা একটা বাইরে ভদ্রলোক, ভেতরটা কি পিশাচ ছাড়া আর কিছু ছিল না। জ্যোতিবাবুর সময় এখানে খুন হচ্ছে, ওখানে খুন হচ্ছে, এখানে ধর্ষণ হচ্ছে, অমুক হচ্ছে পুকুরে। আর বুদ্ধবাবুর সময় গণহত্যা, গণধর্ষণ। উনি গণতে বিশ্বাস করতেন, গণহত্যা না হলে ওনার হতো না, গণধর্ষণ না হলে হবে না। শুধু নন্দীগ্রামের দিনে একটা সন্ধ্যাতে 40 থেকে 50 জন হিন্দু মুসলমান মেয়ে ধর্ষিত হয়েছিল সিপিএমের কমরেডদের হাতে। বুদ্ধবাবুর সময় অযোধ্যা হিলসে 10 জন শিডিউল ট্রাইব মহিলা হয়েছিল। বুদ্ধবাবু হ্যাড নো কন্ট্রোল অ্যাট অল, কোনো কন্ট্রোল ছিল না। এবং সবচেয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী যদি পশ্চিমবাংলার কেউ হয়ে থাকে তার নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। সফিস্টিকেটেড, ভীষণ সুন্দর দেখতে, কাব্য করছে, এখানে যাচ্ছে, ইন্টেলেকচুয়াল ভাব। আরে তোমাকে তো তার জন্য করা হয়নি, তোমার কাজটা অন্য। 4টে কবিতা বলছে, 2টো বই লিখছে, গুরুগম্ভীর আলোচনা করছে, সেটা অন্য কথা। এবং মিসিং পয়েন্ট কোথায় জানো? এটা যেটা মমতাদি ধরে নিন, সেটা হচ্ছে সাধারণ মানুষের অধিকার। সে অধিকার যখন খর্ব হবে, তার পাশে রাজনৈতিক দলকে দাঁড়াতে হয়, শিল্পপতির। বুদ্ধবাবু শিল্পপতি ওরিয়েন্টেড হয়ে গেল, আর মমতাদি সাধারণ মানুষ ওরিয়েন্টেড, কৃষক ওরিয়েন্টেড হয়ে গেল। যে সিঙ্গুর নিয়ে এত কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলা হয়, মমতার জন্যই চলে গেছিল। কে চলে গেল, দ্যাট ইজ নট দি ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু এ পলিটিক্যাল পার্টি। কাদের অধিকার? টাটা তো সেখানে ভোট দিয়ে তোমাকে কিছু করে দেবে না। কার অধিকারকে তুমি নষ্ট করছো? গরিব কৃষকের। বক্তব্য কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? সিম্পল থিং, যে ওই রকম একটা সিঙ্গুরের এগ্রিকালচারাল ল্যান্ড নেওয়ার তোমার কি দরকার আছে, যেখানে নন এগ্রিকালচারাল ল্যান্ড পাশেই রয়েছে, ধারে কাছে রয়েছে। হোয়াই আর ইউ আইডেন্টিফাইং দিস প্লেস? অন্য জায়গায় নাও। যেভাবে যে প্রক্রিয়াতে ল্যান্ড অ্যাকোয়ার করলো, আলটিমেটলি সুপ্রিম কোর্ট তো সেটা সাইড করেছে, মানতে হবে তো সে কথা। এই ল্যান্ড অ্যাকুইজিশনটাকে তো সেটা সাইড করেছে, জমি তো ফিরিয়ে দিয়েছে। টাটাকে তো গুটি, টাটা এমনি বুঝে গেছিল যে হবে নাকি, টাটা গুটি নিয়ে চলে গেছিল নিজের থেকে। মমতাদি তাড়ায়নি, ওরা নিজেরা উঠে গেছিল। আন্দোলনটা আমরা করেছি।
আমি কয়েকটা কাউন্টার আর্গুমেন্টে যাচ্ছি, আপনার কি মতামত আমি জিজ্ঞাসা করছি। প্রথম কথা হচ্ছে যে ধরুন মানে আপনার দীর্ঘ পলিটিক্যাল কেরিয়ারের সাথে আপনার সাথে ছায়া সঙ্গীর মতো হয়ে রয়েছে একটা বিতর্ক, ঠিক আছে? এই বিতর্কের মূল সূত্রপাত হয়েছিল যে আপনার একটা স্টেটমেন্ট নন্দন নিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। আপনি কি মনে করেন যে ওইটা না করলেই ভালো হতো, নাকি এখনো মনে করেন যে দেখুন, এটা আমার বুদ্ধবাবুর সম্বন্ধে অবস্থান ছিল? পলিটিক্যালি আমি ভীষণ এগেনস্টে ছিলাম। হুম। তো এটা আমি তো অনেকদিন আগেই বলে দিয়েছিলাম, যে অনেক আগে যে আমি বলেছি যে না করলেই ঠিক হতো। বুদ্ধবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ভালো ছিল। ওকে, ইন্টারেস্টিং। বুদ্ধবাবু কখনো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কখনো কিছু হয়নি, বা আমারও কিছু হয়নি। এবং তার মধ্যে তাহলে তুমি যখন জিজ্ঞেসই করছো, তাহলে একটা ইনসিডেন্ট বলি। হুম। 2007-এ আমি দিল্লি থেকে আসছি ফ্লাইটে, আমার এক্সিকিউটিভ ক্লাস ছিল, আমার কোনো মামলা করতে গেছিলাম, আর বুদ্ধবাবু সেদিনকে ওই ফ্লাইটে আসছে। তো বুদ্ধবাবুর সঙ্গে যখন তার ওই থাকে না সিকিউরিটি অফিসাররা, তার আমি একটু ইচ্ছে করে দেখে মুখটা একটু ঘুরিয়ে রেখেছিলাম। তো উনি উঠে গিয়ে বসছেন। এরপর যে ওনার তো, যেহেতু উনি চিফ মিনিস্টার, ওনাকে আগে বার করেছে আমাদের কাছে, বেরিয়ে গেছেন। উনি লিফট দিয়ে নামছেন, আর আমি সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎ করে সামনাসামনি দেখা হয়ে গেল। বুদ্ধবাবু আমাকে বললো, পুরো 10 মিনিট, 8 থেকে 10 মিনিট সব, এর মানে এটা প্রেস পেলে যে কি করতো কে জানে। যাই হোক, আজকে পাচ্ছি আমরা। যে সেদিনকার, কারণ তখন তো উনি হ্যাঁ। বেঁচেছিলেন, মানে সেদিনকার জন্য অন্য, কেন আপনি আমার পিছনে এত লেগেছেন? আপনার পিছনে কেন লাগতে হবে? আইনি লড়াই লড়ছি সব, ওই কেন এসব করছেন? আপনি খুব অন্যায় করছেন। আমি অন্যায় করছি? হ্যাঁ, আপনি অন্যায় করছেন, ঠিক করছেন না এগুলো, এবং আপনি বুঝবেন যে আপনি ঠিক করছেন না। আপনি ঠিক করেননি রিজানুরে, আপনি ঠিক করেননি সিঙ্গুরে, আপনি ঠিক করেননি তাপসী মালিকে, আপনি ঠিক করেননি গড়বেতার কেসে। আপনি তখন পুলিশ মন্ত্রী ছিলেন। 10 মিনিটস একদম বলছি, আমি বলছি আমি ঠিক করিনি, আমরা একদম ঠিক করেননি। আপনি পড়িয়ে যাবেন, কোর্ট শুধু নয়, মানুষ বুঝিয়ে দেবে যে আপনি ঠিক করেননি। দেখতে থাকুন আপনি। অ্যাজ এ চিফ মিনিস্টার আপনি ঠিক করেননি। তুমি কি একটা সিগারেট খাবে? আমার না না, আপনার কাছ থেকে নিয়ে কখনো সিগারেট আমি খাবো? আমি সিগারেট খাই, আমি সিগারেট আপনার কাছ থেকে নিই। অনেকবার আমাকে বলে, না আপনার কাছ থেকে নিয়ে খাবো। কারণ 2001 থেকে 2006 আমি যখন এমএলএ ছিলাম, অনেকবার আমাকে অরুণাবকে ডেকেছে, কথা হয়েছে, তখনই বলতে, একটা সিগারেট খাবে? না, আপনার সিগারেট আমি খাই, কিন্তু আপনার সামনে খাবো না। তো এইগুলো রয়েছে, এগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি তো বলেইছিলাম ওকে, কেন আপনি হঠাৎ এমন একটা প্ল্যান করলেন যে আমাকে খুন করতে হবে? আপনাকে? ইয়েস। না না না, এটা আমি করিনি। দেখুন, আমি কিন্তু সব জানি। দ্যাটস অ্যান ইনসিডেন্ট, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তখন আমি রিজানুর রহমানের মামলা করছি, জানো তো, চেম্বার থেকে এসছি। আর আমি যখন রিজানুর করি না, তখন আমি সব মামলা ছেড়ে দিয়েছিলাম, শুধু ওটা নিয়েই করেছি। আমি কোনো রোজগার করতাম না 5-6 মাস, 7 মাস। আমি যখন ভিকিরি পাসওয়ান করি, আমি সব মামলা ছেড়ে দিয়েছিলাম, শুধু ভিকিরি পাসওয়ান করেছি দিনের পর দিন। তো একদিন এসছি, তখন আমার নফরকুণ্ড রোডে আমার চেম্বার, আমি তখন রাসবিহারী এভিনিউতে থাকি। আমি নিজেই গাড়ি চালাতাম, নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসছি। তার একটু ঠান্ডাটা পড়েছে, বা এরকম কিছু একটা হবে, ঠান্ডাটা ঠিক মনে পড়ছে না। আমার একটা ফোন এলো রাত্রি 10:30, 10:30, মানে ল্যান্ড ফোনে ফোন এলো। ফোনটা ধরলাম, ফোনটা ধরে আমাকে বললো যে, স্যার আমি অমুক বলছি। না, বলুন।
বলে চিনতে পারছেন স্যার? হ্যাঁ চিনতে পেরেছি, 1987 সালে তোমার মামলা করেছিলাম, আপনার মামলা করেছিলাম, আপনাকে জাস্টিস বিসি বসাকের ঘর থেকে আমি জিতিয়েছিলাম। স্যার আপনার সব মনে আছে 8 দিন পরেও? না মনে পড়ার কি আছে। 20 বছর পর ফোন করলো, বলে স্যার আপনাকে, আমি এখন এসি হয়ে গেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো হ্যাঁ বলো কি করতে ফোন করলে? বলে আমি যেয়ে বলবো, আমার একটা রিকোয়েস্ট, যে আপনি সকালবেলায় কাল মর্নিং ওয়াকে বেরোবেন না, আমি যতক্ষণ না যাই বাড়ি থেকে বেরোবেন না। ঠিক আছে। আমার স্ত্রীকে বললাম দেখো এরকম বলছে, বলে তো একদিন নাই বা বেরোলে তুমি, আমি খুব মর্নিং ওয়াক করতো তখন, তো একদিন মর্নিং ওয়াক নাই বা করলে। তাই আমি পরের দিন সকালবেলা 7:45 নাগাদ এলো, বলে স্যার আমি আজ আপনার কাছে এসেছি, আমার স্ত্রী আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা, হ্যাঁ বলো। বলো আসলে আপনি আমার চাকরিটা বাঁচিয়ে আমার সংসারটাকে তো বাঁচিয়েছেন, আর আজও এখানে তাই আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের ফ্যামিলির তো কোনোদিন যাবে না, শুধু তাই জন্য আমার স্ত্রী বললো ওই কথাটা ওনাকে বলে এসো। একজন তখনকার পুলিশ অফিসার, নামটা আর বলছি না, হি ইজ স্টিল দেয়ার, তারা টিম তৈরি করলো 11 জনের। সে আমাকে দেখিয়ে দিল একদম ছক কেসে, আমি কোথায় যাই কোথায় না যাই, নফরকুণ্ড রোডের বাড়ি থেকে গাড়ি পর্যন্ত উঠতে আমি একা যখন যাই তখন কতটা হেঁটে যাই, দেশপ্রিয় পার্কে কর্নারে কিভাবে ঘুরি, কখন ঘুরি, সব দেখিয়ে দিল। দিস আর দ্য পয়েন্ট স্যার, যেখানে আপনি টার্গেট। আর আমি 2006 হয়ে যাওয়ার পর সিকিউরিটি ছেড়ে দিয়েছিলাম। তো 12:30-1টা নাগাদ আমি দিদিকে ফোন করলাম কোর্ট থেকে, আমার খুব আর্জেন্ট দরকার আছে। বলে এসো। দিয়ে বললাম, দিদি খুব বিচলিত হয়ে গেল। দিয়ে পার্টির একটা ছেলেকে তখন টেম্পোরারি আমার সঙ্গে সবসময় থাকতে বলল, তার ভালো ও ছাড়া আমি মানে ইনস্ট্রাকশন ছিল ও ছাড়া কোথাও যাতায়াত করব। আর মুকুলকে পাঠালো তখন হোম মিনিস্টারের কাছে, সেন্ট্রাল, একটা চিঠি লিখলো, সেন্ট্রাল হোম মিনিস্টার থ্রু দিয়ে তখন আমার সিকিউরিটি। আচ্ছা, সিপিএম কি জিনিস, সিপিএম কি অত্যাচার করেছে, সিপিএম কতটা বর্বর, সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল নেই যারা হাসতে হাসতে খুন করে দিতে পারে। সিপিএম আর বিজেপির মধ্যে তফাৎ হচ্ছে, সিপিএম খুন করতে ভালোবাসতো, বিজেপি খুন করতে ভালোবাসে, আর বিজেপি ইডি সিবিআই দিয়ে সবাইকে অ্যারেস্ট করাতে ভালোবাসে। আমি তো বলেইছি, বুদ্ধবাবুকে বলতাম তো, আপনার হাত তুললে হাত দিয়ে রক্ত বেরোবে, এখনো বলি। বুদ্ধবাবু ইন্টেলেকচুয়াল অনেকের কাছে হিরো হতে পারে, আমার কাছে না। কারণ আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় সিপিএম কতটা নোংরা, কতটা ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কটা গড়বেতা হতে পারে, কটা রিজানুর রহমান হতে পারে, কটা চমকাইতলা হতে পারে, সেসব তো আমাদের দেখা হয়ে গেছে। ধরুন আপনি বলছেন যে সিপিআইএম আমলে হতো বা ইত্যাদি, কিন্তু দেখা যায় যে তো বিভিন্ন সরকারের বিভিন্ন আমলে হয়েছে, এই সরকারের আমলেও হয়েছে, কিন্তু এটা কি আপনি সিপিএম এর প্রশাসনিক ব্যর্থতা হিসেবে ধরেন নাকি ইচ্ছাকৃতভাবে? না, কমরেডরা করতো তো, কমরেডরা গণ করেছে, কমরেডরা গণ হত্যা করেছে, এটা সিপিএম এর কমরেডরা করেছে। নন্দীগ্রামে কে করেছে? সিপিএম এর কমরেডরা করেছে। অযোধ্যা হিলসে কে করেছে? সিপিএম এর কমরেডরা করেছে। সালারে যেটা পেশেন্ট যাকে ভর্তি ছিল, সালারের পেশেন্টটাকে যে করেছিল, আমি ইয়ারটা এখন আর মনে নেই, তখন তো সব মনে থাকতো। পেশেন্ট ঢুকছে তাকে করে দিচ্ছে। হাসপাতালে কোনো ডাক্তার থাকতো যারা সিপিএম এর কমরেড নয়?
স্কুলে কোনো মাস্টারমশাই থাকতো যারা সিপিএম এর কমরেড নয়? আজও পর্যন্ত আমরা সরকারের অনেক কিছু চালাতে পারি না শুধু সিপিএম এর কমরেড দেখতে। সিপিএম যে বিভীষিকা তৈরি করে গেছে, সিপিএম যত খুন করেছে, যত হত্যা করেছে, ওই টাটা চলে গেল বলে বিশাল ক্ষতি হয়ে গেল সব ইন্টেলেকচুয়াল কথাবার্তা বললে হবে না। কারণ বাংলায় চাষিরা জানে তাদের প্রোটেক্ট করার জন্য যে মহিলা রয়েছে, যে নেত্রী রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই কিন্তু পরিবর্তনটা নিয়ে এসেছিল। দেখুন, এটা তো গেল যে পুরনো প্রতিদ্বন্দ্বী সিপিএম, তারপরে সিপিএম এর পরিবর্তন ঘটেছে, বিরোধী পরিবর্তন হয়েছে, প্রধান বিরোধী দল পরিবর্তন হয়েছে। আমি সেখানেও আসবো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এখনকার যে সিপিএম এর নতুন প্রজন্ম, যেটা একটা আলাদা সিপিএম লোকে বলছে, তাদের নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? তাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখনো সিপিএম পার্টিটা চলছে পুরনো সিপিএম গুলো আছে বলে। এই 2024 নির্বাচনে যখন আমি ঘুরলাম সারা, দেয়াল লিখছে সিপিএম এর পুরনো লোক, মাইক বাঁধছে সিপিএম এর পুরনো লোক, কোনো নতুন লোক নেই। নতুন যারা আছে তারা আছে কোথায়? প্রেসে আছে, পডকাস্টে আছে, আলোচনায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, তার বাইরে এরা নেই। সফিস্টিকেটেড সিপিএম, ইন্টেলেকচুয়াল সিপিএম, বড় বড় বক্তৃতা দেওয়া সিপিএম, বড় বড় বাণী দেওয়া সিপিএম। এদের মধ্যে একটা এক্সেপশনাল ছিল, আমি ভেবেছিলাম যে কিছুটা হবে, সেও করতে পারছে না, তার গ্রেডটাকে নামিয়ে দিয়েছে, সেটা মীনাক্ষী। মীনাক্ষী সম্বন্ধে আমার অ্যাসেসমেন্ট ছিল 2024 নির্বাচনের আগে, যে আমি তো দেখিনি কখনো, আমার অত সময় হয় না, মীনাক্ষী সম্বন্ধে শুনতাম দু একটা, হয়তো একটু স্পিচ শুনেছি। আমি ভেবেছিলাম, আর ওর ওই কুলটির মেয়ে, একটু আমার দুর্বলতা ছিল কুলটি, আমি তো আসানসোলের এমএলএ ছিলাম, তাই একটু কুলটির মেয়ে শুনলাম, ঠিক আছে, যদি মেয়েটা কেমন দেখি, ভালো তো একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তৈরি হোক, ভবিষ্যতের জন্য তো পলিটিক্যাল লিডার দরকার। আমরা তো আর চিরকাল বাঁচবো না, আগামী 10 বছর পর পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পলিটিক্যাল লিডার ক্রাইসিস। এটা কি আপনার দলকে নিয়ে বলছেন না? সবাইকে নিয়ে বলছি। আমাদের দলের তো আমাদের রয়েছে, আমাদের তো শুধু তো নিজের দলের হলে হয় না, বিপক্ষ দলের লোক চাই। আরে বিপক্ষ দল থেকে যদি তৈরি না হয় তাহলে কি করে তুমি রাজনীতিটা করবে? খালি মাঠে তো আর খেলা যায় না। রাজনীতি, গণতন্ত্র দাঁড়িয়ে থাকে একমাত্র যখন একটা শক্ত সরকার আর একটা শক্ত প্রতিপক্ষ থাকে। সে প্রতিপক্ষ কোথায়? এখন একটা নতুন বিতর্ক এসেছে জানেন তো, সেটা হচ্ছে পুরাতন তৃণমূল বনাম নব্য তৃণমূল। আপনার কি মনে হয় পুরাতন তৃণমূল বনাম নব্য তৃণমূল, নাকি পুরাতন এবং নব্য তৃণমূল একসাথে কি তৃণমূল আছে? কিছু নেই, সবাই একসঙ্গে কাজ করছে। কিছু কিছু নব্য তৃণমূল খুব অসম্মান করে। নব্য তৃণমূল মানে 2011 পর যারা এসছে, যারা পার্টির সম্বন্ধে কিছু জানে না, যারা পার্টিতে এসছে ভোগ করছে, তারা পুরনোদের একটু অসম্মান করতে বেশি ভালোবাসে। তারা দেখাতে চাইতে আমরা কতটা মডার্ন। তো যাই হোক, কিন্তু মমতাদি যেটা করছে, অভিষেকও সেটা, পুরনো তৃণমূল এবং নতুন তৃণমূল সবাই রয়েছে। দুটো মিলিয়ে না করলে তো হবে না। নতুন জেনারেশনও আসবে, এটা তো খুব স্বাভাবিক। আজকে তো আমার ছেলে প্র্যাকটিস করছে, খুব ভালো প্র্যাকটিস করছে। আমার তো একটা হ্যান্ডস, কত মামলা দেয়, তুই করে দে এটা যা। এবং ও থট ইজ ভেরি গুড, শুধু বলে দিই এইটা বলতো। বা আমি কখনো একটা মামলা করছি, হট করে হোয়াটসঅ্যাপে একটা টেক্সটে, বাবা এই জাজমেন্টটা দেখে না। আমার সাথেও আলাপ হলো, দারুণ। হ্যাঁ, তো কথা হলো অনেক। আমাদের পরের প্রজন্ম তো আসতেই হবে। আর তোমরা যে কথা বলো ডাইনেস্টিক পলিটিক্স হেন তেন এটসেট্রা, যেটা নিয়ে বড় বিতর্ক ভারতবর্ষে অনেকেই করে, কেন, কিসের অসুবিধা আছে? যদি আমার ছেলে রাজনীতিতে আসে, আমার মেয়ে রাজনীতিতে আসে, কিসের অসুবিধা আছে? তো ছোট থেকে দেখছি বাবা কিভাবে পলিটিক্সটা করছে। আমি আজকে যদি জাস্ট আমাদের ফ্যামিলির বাইরে অন্য টম ডিক অ্যান্ড হ্যারি এসে পলিটিক্স করতে পারে, তো আমাদের বাড়ির ছেলেরা পলিটিক্স করতে গেলে অসুবিধা কোথায়? তখন টম ডিক হ্যারি বলবে ডাইনেস্টিক পলিটিক্স করছে। হোয়াট ইজ দিস? তুমি মুখে উচ্চারণ করতে পারো না ভালো করে, জোকারের মতো কাজ করো, সিরিয়াস কথা বলতে পারো, তুমি টম ডিক অ্যান্ড হ্যারি,
আর আমার ছেলে, আমি যে ছেলের লোক মানুষটা 40 বছর ধরে রাজনীতি করছি, আমার ছেলে মেয়ে যদি রাজনীতিতে আসে তো অসুবিধাটা কোথায় হচ্ছে? আজ অভিষেক রাজনীতি, আমি খুব প্রাউড, আই ফিল প্রাউড যে মমতাদের ফ্যামিলি থেকে এসে অভিষেক ব্যানার্জি এসে আজকে ন্যাশনাল পলিটিক্সে একটা ইম্পর্টেন্ট লোক। দেখবেন আমি সবসময় বলেছি, সব জায়গায় আলোচনায় বলেছি, নরেন্দ্র মোদীর ছেলে নেই বলে উনি বলতে পারেন ওয়াই ডাইনেস্টিক পলিটিক্স। শুভেন্দু তো ছেড়ে দাও, ওয়াই ডাইনেস্টিক পলিটিক্স, ওর তো কিছুই নেই। কিন্তু আমাকে একটা যুক্তি দিয়ে বুঝিয়ে দাও, কেন আমার বাড়ির ছেলে মেয়ে যারা যোগ্য, অনেকের চেয়ে টম ডিক হ্যারি অফ তৃণমূল কংগ্রেস, তাদের চেয়ে অনেক যোগ্য। তুমি জানো আমার নাতি কতটা পলিটিক্যাল কনসিয়াস? ইউ ক্যানট ইমাজিন। 11 বছর বয়স। গো অ্যান্ড টক উইথ হিম, ফান্ডামেন্টাল রাইট সম্বন্ধে তোমাকে কি বলবে? আজকে যারা অনেক এমপি বলে, ভাবে যে বিশাল বড় ইংরেজি বলছি, তাকে আমার নাতির সামনে বসিয়ে দাও না, কি ইংরেজিটা বলে শোনো। জেনারেশন আফটার জেনারেশন ডেভেলপমেন্ট হয়। লিভ অ্যাসাইড মাই ছেলে মেয়ে, তারা যদি কখনো আসে তবে দেখতে পাবে, তারা পশ্চিমবাংলা দেখবে। এই যে ধরো একটা ইয়াং ছেলেকে টিকিট দেওয়া হলো, সে 12টার আগে প্রচার করতে বেরোতো, কিন্তু সে তো কিন্তু আবার আমার বাড়ির ছেলে দাও, সে ভোরবেলা 6টা-7টা থেকে রেডি। কিন্তু সে তো স্টেটমেন্ট দিয়েছে সে নাকি ও ছাড়ো, যা আছে আছে, সকাল 8টা থেকে বেরিয়ে, কারণ হি হ্যাজ সিন দি স্টাইল অফ ওয়ার্কিং অফ দ্য ফাদার, হি নোজ। তারা দেখেছে চোখের সামনে কি করে একটার পর একটা ফেজ কি করে যাচ্ছে। দে আর পলিটিক্যালি কনসিয়াস। তাদের ডিবার কেন থাকবে ভাই? ওয়াই দে শুড বি ডিবার্ড? তাহলে কি ইনজাস্টিস তাদের প্রতি করা হবে না? আমার ছেলে বলে রাজনীতি করতে পারবে না, আমার মেয়ে বলে রাজনীতি করতে পারবে না। কিন্তু টম ডিক অ্যান্ড হ্যারি, পানওয়ালার ছেলে, খবর কাগজওয়ালার ছেলে, ওর ছেলে এসে পলিটিক্স করতে পারবে, কন্ট্রাক্টরের ছেলে এসে পলিটিক্স করতে পারবে। হাউ ইজ অ্যাকসেপ্টেবল টু মি? আমরা যারা পুরনো দিনে মমতাদির সঙ্গী, তারা তো আমরা লাইফটা তো দিয়েছি পার্টিটার জন্য, কম বেশি সবাইকারই তো স্যাক্রিফাইস আছে দীর্ঘদিন ধরে। ধরো আমি প্রফেশনাল লোক ভাই, আমি তো প্রফেশন ছেড়ে দিয়েও তো পলিটিক্সটা করি, তার কেন তো স্যাক্রিফাইস আছে আমার। আমি যদি শুধু কোর্ট করতাম, পলিটিক্স যদি না করতাম, আমার টাকা কে খেত? এবার আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে সিপিএম এর পট পরিবর্তন হয়ে এখন আপনাদের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি। বিজেপি বিরুদ্ধে সম্ভবত সব থেকে বেশি অ্যাগ্রেসিভ যারা তৃণমূল নেতারা রয়েছেন, তার মধ্যে হয়তো প্রথম সারিতে একদম প্রথম দিকে আপনি থাকবেন। আপনি হঠাৎ বিজেপির বিরুদ্ধে এত অ্যাগ্রেসিভ হলেন কেন? আর সেকেন্ড হচ্ছে আপনার চোখে বঙ্গ বিজেপি। আমি বিজেপির ন্যাশনাল পলিসিতে আমি খুব বিরোধী, যেটা সেটা আমরা পার্লামেন্টে দেখিও। স্টেটের ক্ষেত্রে applicable। যেমন ডিভিশন অফ রিলিজিয়ন, ডিভিশন অফ দি পিপল, প্রক্সিমিটি উইথ দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। খেটে খাওয়া মানুষের স্বার্থ কখনো দেখে না। আরেকটা হচ্ছে ভীষণভাবে অহংকার, আর একটা কি বলবো, যে সবসময় এই প্রতিশোধ নেব, ঘৃণা, রাদার হেট পলিটিক্স। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, জওয়াহরলাল নেহরুর থেকে আরম্ভ করে মনমোহন সিং পর্যন্ত গালাগাল দেয়। এটা কি ঠিক? যে মানুষগুলো নেই। একটা নরেন্দ্র মোদীর জন্য তো ভারতবর্ষ তৈরি হয়নি। ভারতবর্ষ যে তৈরি হয়েছে, অল সেড অ্যান্ড ডান, একটার পর একটা প্রধানমন্ত্রী এসছে, একটার পর একটা মুখ্যমন্ত্রী এসছে, একটার পর একটা অন্যান্য মন্ত্রীরা আসছে, সেই ইরেসপেক্টিভ অফ ফ্যাক্ট, লেফট রাইট হোয়াট এভার ইট মে বি। কিন্তু উনি বলছেন না, কেউ কিচ্ছু করেনি, উনি করছেন। এটা তো ঠিক নয়। তুমি রাহুল গান্ধীকে অ্যাটাক করবে বলে পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে বলবে, এগেনস্টে বলবে, না ইন্দিরা গান্ধীকে বলবে, যে মানুষগুলো নেই। আজ যদি পট পরিবর্তন হয়ে যায়, তারপর যদি সবাই যদি নরেন্দ্র মোদীকে গালাগাল দেয় পার্লামেন্টে, সেটা ভালো লাগবে? এই যে হেট পলিটিক্স, মানুষকে ঘৃণা করা, সবকিছু কন্ট্রোল নিয়ে নেওয়া, অনেক কিছু আছে, মানে দ্যাট ইজ আই এম এগেনস্ট দ্যাট, ইডিওলজিক্যালি আই এম এগেনস্ট দ্যাট, নট পার্সোনালি।
আবার বঙ্গ বিজেপির ক্ষেত্রে তুমি যেটা বলছো, বঙ্গ বিজেপিটা একটা এক্সেপশন। কোনো শিক্ষা নেই, কোনো দীক্ষা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো রাজনীতিতে এরা কোনোদিন রাজনীতিতে করতে দেখেছো কখনো? দিলীপ ঘোষকে জীবনে কখনো 2019-এর আগে রাজনীতি করতে দেখেছো? ওই 16-17-এর আগে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে দেখেছো? কোনোদিন দেখেছো কি সুকান্তকে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে? তো বিজেপির বক্তব্য তারা তখন ক্ষমতাবান ছিল না। না না, ক্ষমতাবান মানেটাকে তুমি তো আজকে কিসের জন্য ক্ষমতাবান বলে তো রাজনীতিতে করতে গেলে ক্ষমতাবান হতে হবে, এটা কোথায় গেল? রাজনীতি করতে হলে লড়াই করতে হবে, ক্ষমতাবিহীন অবস্থায় রাজনৈতিক লড়াই করতে হবে, তবে না তুমি লিডার, তবে না তুমি অ্যাকসেপ্টেবল। কেন মমতা ব্যানার্জি অ্যাকসেপ্টেবল? ক্ষমতাবিহীন মমতা ব্যানার্জি। লড়াই কার? সিপিএম এর বিরুদ্ধে। 34 বছরের সিপিএম কে মাটির ধুলির সঙ্গে মিশিয়ে দেবে। মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি যিনি দেখিয়ে দিয়েছেন একা ভারতবর্ষে কেউ দেখাতে পারেনি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে সবাই বলেছিল প্রণব মুখার্জির মতো অবস্থা হবে। কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজে একা মমতা ব্যানার্জি একটা দল তৈরি করে সেটাকে এস্টাবলিশ করে সরকারের ক্ষমতায় এলো। এটা মমতা ব্যানার্জি ছাড়া কেউ করতে পেরেছে ভারতবর্ষের রাজনীতিতে? একটা 34 বছর সিপিএম নামটা আজকে ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। সিপিএম লোক মানে পার্টিটা আজকে তুলে দিয়েছে একা, কে? তার নাম মমতা ব্যানার্জি। পার্টিটাই নেই, ওদের তো রাগ হতে হবেই, তো পার্টিটাই পশ্চিমবাংলা থেকে উঠে চলে গেল। তার কারণ তো মমতা ব্যানার্জি, এটা মানতে হবে তো। সিপিএম বাইরে না স্বীকার করলো, ঘরে বসে তো স্বীকার। কেন মমতা ব্যানার্জি এত গালাগাল, এত প্রতিদিন ট্রোল কেন? একটা মহিলা 34 বছরের অত বড় সাম্রাজ্য, অত পার্টি, ওই অমুক, এই কাডার, এই স্ট্রাকচার, এত অর্গানাইজেশন ধুলিস্যাৎ করে দিয়ে গেল। কেউ তো ভাবতেও পারতো না যে পশ্চিমবাংলার সিপিএমটা উঠতে পারে। কেউ ভেবেছিল কখনো? আমি জানি না তোমাদের বয়স তখন কত ছিল, কি ছিল, কেউ ভেবেছিল? সিপিএমটাকে তো ভেঙে চুরমার করে দিল যার নাম, তার নাম মমতা ব্যানার্জি। এমনি অগ্নিকন্যা বলে না, এমনি গোটা ভারতবর্ষের যে কোনো নেতা যে কোনো জায়গায় दीदी, सर आप कौन पार्टी का एमपी है? तृणमूल कांग्रेस। ओ दीदी का पार्टी আলাদা, খাতিরই আলাদা। এখন যে জেনারেশনটা ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসে এসছে, কোনোদিন যদি ক্ষমতা চলে যায় এই ফাইটটা দিতে পারবে? আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখো, আউটলুকের তো একটা ব্যাপার রয়েছে। একটা জিনিস আমাদের সত্যিকারের ভরসা, তোমাকে আমি বলেছি, তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটার আমি খুব একটু স্ট্রেট কাট কথা বলি। আমি তো আমার এই জন্য একটু বদনামও আছে, সুনামও আছে, হোয়াট এভার ইট মেবি। এটার আমাদের একমাত্র ভরসা হচ্ছে অভিষেক। একটা দিন তো আমরা শেষ করবো, এটা তো খুব সত্যি কথা। দিদিকেও শেষ করবো, ক্যারি করে নিয়ে দায়িত্বটা কিন্তু অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক বাই দিস টাইম নিজেকে যেভাবে তৈরি করেছে, আমার মনে হয় সে পারবে। সেটা কত বছর পারবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এবং অভিষেকের আরেকটা সুবিধা হচ্ছে, যদি এইভাবে চলে, এভাবে মমতাদি যেভাবে ব্যাটিং করছে আর কি, যেভাবে চলছে পশ্চিমবাংলার রাজনীতি, অভিষেক যখন দিদির জায়গা নেবে তখন অপোজিশন বলে কিছু থাকবে না। এটা কি আপনি বিশ্বাস করেন যে যেভাবে ধরুন আজকে প্রায় 15 বছর তৃণমূল ক্ষমতা, এবং খুব এদিক ওদিক না হলে 4 নম্বর টার্ম তৃণমূলের জেতার সম্ভাবনা সব থেকে বেশি উজ্জ্বল, যে চিরকালই এতটা ভালো থাকতে পারবে আগামী 10 বছর? দেখো, উত্থান এভাবে তো সিপিএমও কখনো ভাবেনি যে চলে যাবে। আমি কেন, একটা জিনিস সব জায়গাতে থাকা চলে যাওয়ার একটা তো নিঃসন্দেহ ব্যাপার রয়েছে। তবে এটা তো কনফার্ম যে দিদি যতদিন বেঁচে যান, যেমন জ্যোতিবাবু যতদিন বেঁচে ছিল সিপিএম কে কেউ হটাতে পারেনি ভাই। জ্যোতিবাবু চিফ মিনিস্টার নেই, জ্যোতিবাবু অসুস্থ, একটা স্টেটমেন্ট করলো, আমি বেঁচে থাকতে থাকতে যেন সিপিএম তৃণমূল যেন না আসে, এনাফ হয়ে গেল বাংলার মানুষের কাছে।
তা মানবে তো তুমি? 2006 নির্বাচনটা ওই করে পেরোলো, এবার 2009 নির্বাচনের আগে জ্যোতিবাবু চলে গেল। সিপিএম এর অ্যাট্রাকশনটা, সিপিএম এর মানুষ যারা সাপোর্টার ছিল বা যারা ছিল তারা জ্যোতিবাবু ওরিয়েন্টেড ছিল। তুমি একটা আগে বললেন না মানুষ হিউম্যান ওরিয়েন্টেড, হেন তেন, পলিটিক্সটা তাই। মেবি এ পলিটিক্যাল পার্টি, সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব জ্যোতিবাবু ওরিয়েন্টেড পার্টিটা ছিল। ও সব ছাড়ো, ও বড় বড় আমাদের এই আছে, আমাদের ওই আছে, আমাদের লিডার আছে, কি সব বলে ওদের, ওসব ছাড়ো তুমি। অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ লিডার, একজন লিডার। বুদ্ধবাবু সেই অ্যাট্রাকটিভ লিডার হয়ে থাকতে পারলো না। জ্যোতিবাবু একটাই জায়গা বুঝতো, যাই করিস কোনো মতে যেন সাধারণ মানুষের যেন ক্ষতিটা না হয়, চাষির যেন ক্ষতি না হয়। জ্যোতিবাবু ঠিক উল্টো, বুদ্ধবাবু ঠিক উল্টো পথে হাঁটলো। তাই জন্য আমি তোমার একটা, তুমি যখন আলোচনাটা আসছো আমি তা বলে দিই, যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন বিজেপি আছে। নরেন্দ্র মোদী নেই, বিজেপি নেই। ইউ টেক ইট ফ্রম মি। বিগ স্টেটমেন্ট। ইয়েস, আই এম টেলিং ইট। নরেন্দ্র মোদী আমার অপোজিশন ভাই, আমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমি অপোজিশন, আমি বিরোধিতা করব, সেটা অন্য কথা। বা বিয়ন্ড পলিটিক্স যদি তুমি আমাকে অ্যাসেসমেন্ট করতে বলো, তা নরেন্দ্র মোদী তো একজন ইম্পর্টেন্ট পলিটিশিয়ান অফ দিস কান্ট্রি, যেও গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছে। যদি ওর আন্দোলন করার কোনো ইতিহাস নেই, কিন্তু নরেন্দ্র মোদীর অনেক আরো অন্যান্য, এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ততদিন থাকবে যতদিন নরেন্দ্র মোদী রয়েছে। নরেন্দ্র মোদী চলে গেলে হার্ডলি 2-3 বছর থাকবে, তারপর থাকবে না। মেবি ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি মেবি এ ন্যাশনাল পার্টি, মাইনাস নরেন্দ্র মোদী কিছু করতে পারবে? ওসব নামে ন্যাশনাল পার্টি, নামে ন্যাশনাল পার্টি, আর কিচ্ছু নেই। নরেন্দ্র মোদী বিহীন বিজেপি কদিন চলে তুমি দেখে নাও, আজকে আমি বলে গেলাম। আপনাকে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, মানে আপনি একজন, মানে পলিটিক্সের বাইরেও আমার কিছু, একজন পার্লামেন্টেরিয়ান হিসেবে দেশ নিয়ে কিছু প্রশ্ন করার আছে। তবে আমি জিজ্ঞেস করছি, আপনি বলছেন যে লিডারের ক্যারিশমাটা ম্যাক্সিমাম, কিন্তু আজকের যে পরিবর্তিত পলিটিক্স, সেখানে ধরুন এই যে প্রফেশনাল এজেন্সি আসছে, আপনার দলও একটি এজেন্সি হায়ার করেছে, আপনি কি মনে করছেন যে এদের ভূমিকা কতটা? কিছুই না, আছে কিছুটা। এগুলো হচ্ছে ক্ল্যারিক্যাল জব। তুমি যে অর্গানাইজেশনগুলোর কথা বলছো, সেই অর্গানাইজেশনে কারা কাকে জিতিয়ে চিফ মিনিস্টার করেছে বা প্রাইম মিনিস্টার করেছে যার পপুলারিটি নেই, দেখো। তাহলে তো ওরাই সব ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো, আমরা হতাম? মানে রাজনৈতিক দলের কেউ হতো? ওরাই যদি এত জানে তাহলে আমাদের দরকার নেই। পলিটিক্যাল লোকের তো তাহলে দরকার হতো না। They cannot supplement, they may be supplementary, additional hand. আজকের যুগ অনেক হাইটেকের যুগ এসছে, বিভিন্ন রকম এসছে, সেগুলোকে সাহায্য করার জন্য। নট ইন দ্য পলিটিক্স। পলিটিক্সে করছে, আমি বলবো না যে একদম নেই, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হচ্ছে, পার্টি হয়তো তাদের কাছে কথা শুনছে, করছে, কিন্তু আলটিমেটলি হোয়াট ইজ দিস দেয়ার, যে আমাদের কে আছে, দিদি আছে। মানে একটা অর্গানাইজেশন কিছু বলে দিলেই সঙ্গে সঙ্গে যে সেটা অ্যাকসেপ্টেড হবে তা নয়, মমতাদি ডিসাইড করবে। এবং সেখানে ডিসাইড করার জন্য তো শুধু একটা ইনফরমেশন থেকে আসবে না। একটা সোর্স অফ ইনফরমেশন ইজ নট দি ফ্যাক্টর, আদার সোর্স অফ ইনফরমেশন ইজ ফ্যাক্টর। তা এখন যেটা হয়েছে আমাদের সংগঠনে, আমি আমার তো আগেও অনেক স্টেটমেন্ট দেখেছো, হ্যাঁ, যে আমি আগে অনেক বলেছি, অনেক কারণে বলেছি, কিন্তু এখন বলি না। কেন বলি না? দে আর ওয়ার্কিং ভেরি প্রপারলি। এই প্রতীক কিন্তু কাজটা ভালো করছে, যেটা পিকের সময় ছিল না। আমারও অনেকে খেপে গেছিল, কিন্তু প্রতীক জৈন কিন্তু কাজটা ভালো করছে, আই মাস্ট সে দিস। এবং এই প্রতীক জৈন কাজ ভালো করলে, আর অভিষেক যেভাবে খাটছে, অভিষেক কিন্তু সাংগঠনিক কাজটা ভীষণ ভালো হয়ে গেছে। আগে যেটা মুকুল সাংগঠনিক কাজ করতো, মুকুল, তারপর তো দলে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাতে এসে অভিষেক ভীষণভাবে ধরেছে। অভিষেকের আরো প্লাস পয়েন্ট হচ্ছে, অভিষেকও 3 বারের এমপি, মেয়ে প্রচুর ভোটে জিতছে। অভিষেক কিন্তু পুরোটা স্টাডি, মানে একদম এইখানে রয়েছে ওর কাছে।
এটা খুব কম লোকের আছে। হাতের তালুতে কিন্তু গোটা পশ্চিমবাংলা ওর কাছে রয়েছে। Data টা পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের অনেক কিছু বলে দিতে পারে। অভিষেক ব্যানার্জি এখন মোস্ট ম্যাচিওর, খুব কম কথা বলে, কাজ করে বেশি। এবং অভিষেক অসম্ভব ভালো বক্তৃতা দেয়, পার্লামেন্টে আমরা দেখেছি। হি ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রমিনেন্ট স্পিকার ইন দি কান্ট্রি ইটসেলফ। শুধু আমি একটাই কথা বলবো, সঙ্গের লোকগুলোকে একটু দেখে শুনে চলুন। আপনি একটা কথা বলুন, যে অনেক সময় আপনি তো বলছিলেন যে আমি স্ট্রেট ব্যাটে খেলা লোক। অনেক সময় দেখা যায় যে আপনি এমন কিছু স্টেটমেন্ট দিলেন, হয়তো আপনার কোনো কলিগ সম্পর্কে হোক বা ইত্যাদি, সেখানে দেখা যাচ্ছে আপনার দলের মধ্যেই আপনাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে। তো এই বিতর্কটা কি আপনি মনে করেন যে একজন দুধের রাজনৈতিকবিদ হিসেবে এড়িয়ে চলা দরকার, নাকি ইটস আ পার্ট অফ আমি গেম? তো আবেগে রাজনীতি করি, আমি তো অঙ্ক কষে রাজনীতি করি না। আমার গোটাটাই আবেগের, মমতাদির প্রতি আবেগের। মমতাদি যদি বলে কাল ছেড়ে চলে যাও, আমি ছেড়ে চলে যাবো। আর মমতাদি যতদিন আছে ততদিন আছে, তা না নেই। অভিষেকের জন্য আগামী দিনে অনেক লোক থাকবে। আমার পুরোটাই আবেগের। আমি 2011 পরে আসা এমপি এমএলএ নই। আমি যাদের নিয়ে বিতর্কের কথা বলছেন তারা সব পরবর্তীকালে এসছে, কেউ অন্য পার্টি থেকে এসছে। সেসব আর ভেতরে ঢুকবেন না, ছেড়ে দিন। আমার কার নিয়ে কি বিতর্ক কি হলো আমার কিচ্ছু এসে যায় না। আমি যতদিন এমপি আছি, আমার শ্রীরামপুর পার্লামেন্টের কনস্টিটুয়েন্সির মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে কিনা, দ্যাট ইজ দি ফ্যাক্টর অফ মাই লাইফ। আমি আমার লিডারকে রেসপেক্ট করি, লিডার যা বলবে তাই করব। আর শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যেদিনকে বলবে দরকার নেই চলে যাব। আমি দুটো ব্যক্তিত্বকে নিয়ে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যে আপনি যদিও কিছুটা বলেছেন, পার্লামেন্টে আপনি নরেন্দ্র মোদীকে অনেকটা কাছ থেকে দেখেছেন, বিরোধী হিসাবেই দেখেছেন। হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট অ্যাবাউট মোদি? হি ইজ এ ভেরি গুড স্পিকার। দেখো, বিয়ন্ড দি পলিটিক্স একটা কথা বলি, একটা মানুষের তো যোগ্যতা আছে, না হলে কেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হবে? আমার তার পলিসি নিয়ে আমার পলিটিক্যাল অনেক ক্রিটিসিজম আছে। সে পলিটিক্যাল ক্রিটিসিজম আমি করি, আমি লড়ি, আমি করব। কিন্তু ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী নিঃসন্দেহে একটা রেসপেক্টেবল ম্যান। তা নাহলে কি করে একটা প্রাইম মিনিস্টার হবে ভাই? 15 বছর হয়ে গেল, মানে 3টে টার্ম হয়ে গেল। এতদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, 25 বছর তার চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টারের। পলিটিক্যাল পলিসি, পলিটিক্যাল অ্যাটাক ইজ ওয়ান অফ দি থিং। আর ব্যক্তিগত মানে পলিটিক্সের বাইরে মানুষটা কেমন সেটা একটা দিক। একবার আমার মানে পাশেই আমি ওনার সিট করেছি। আপনার রিসেন্ট একটা ছবি নিয়ে বিতর্ক বলছি আমি, ওটা বিতর্কের কিছু না, এটা সৌজন্যতা বোধ। এটা পাশেই বসছিল, তখন এই আমি কথা বলতে বলতে এই গল্প করতে করতে আমি বললাম हमने अहमदाबाद गए थे। क्यों? एक मैटर था गुजरात हाई कोर्ट में। तो अच्छा, हम वही एक रेस्टोरेंट में गुजराती खाना खाने के लिए गए। अरे उधर गए थे आप? हाँ। बोले वो तो मेरा बहुत प्यारा जगह है, हम रात में जाते, बहुत अच्छा है। এইবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বসে গল্প করছি। কি বললো আমাকে জানতো? देखिए कल्याण जी, आपको गुजराती खाना पसंद है, मेरा बंगाली खाना पसंद है, बहुत पसंद है। लेकिन ये प्रेस के लिए हम लोग सब कलीग हैं, हम प्राइम मिनिस्टर होते हुए, लेकिन हम लोग सब कलीग हैं। ये प्रेस के लिए हम आपको भी इनवाइट करने नहीं सके, आप हमको भी इनवाइट करने नहीं सके। আমার সঙ্গে বাইরে যখনই দেখা, খুব সৌজন্যতামূলক। আমার তো যখন আঙুলে যখন ওই যে কেটে গিয়েছিল, তুমি তো জানো, ন্যাশনাল নিউজ। এরপর যখন সেন্ট্রাল হলে যখন ওই এক অধিবেশন হচ্ছিল, প্রেসিডেন্ট স্পিচ ছিল, প্রেসিডেন্ট আসছে, প্রাইম মিনিস্টার আসছে, উনি কারোর সঙ্গে কিন্তু কথা বলেননি।
শুধু আমাকে এসেছি সামনে এসে कैसा है आंगुल कैसा है हाँ सर ठीक है अभी थोड़ा ध्यान देना खुद का ऊपर थोड़ा ध्यान दीजिए একটা পার্সোনাল টাচ থাকে। বিজেপির কথা যখন উঠছে, হোয়াট অ্যাবাউট শুভেন্দু অধিকারী? আপনার শুভেন্দু অধিকারীকে নিয়ে কি মনে হয়? এর দ্বারা কিছু হবে না। কেন? এর দ্বারা কিছু হবে না। এ ভাট বকতে আরম্ভ করে দিয়েছে। ওরা আজকে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে অনেক হাজার কিলোমিটার দূরে চলে গেছে, হাজার কিলোমিটার দূরে চলে গেছে। রাজনীতি একটা জিনিস, আর এইসব কথাবার্তা বলে বাজার গরম করা অন্য জিনিস। কি আছে ও? হিন্দু মুসলমান, সনাতনী হিন্দু। শুনে রাখুন, আপনাকে একটা কথা বলি, এই যে সনাতনী হিন্দুর কথা বলে না, আমি তো জানেন মায়ের ভক্ত লোক। সনাতনী হিন্দুর যারা ওপরের দিকে রয়েছে না, সাধু সন্ত, খুব ওপরের লেভেলের লোকেরা, তারা পশ্চিমবাংলার সবচেয়ে বেশি যাকে রেসপেক্ট করে তার নাম মমতা ব্যানার্জি। শুনে রাখুন এই কথাটা। আমি বেশি ব্যাকগ্রাউন্ড বলবো না, জেনে রাখুন। অনেক সাধু কি বলে জানেন? ও তো মা কা আধার হ্যায়, মা কা শক্তি হ্যায়। সত্যি দিদি, তাই সত্যি দিদি বলি, মা। কিছু কিছু ঘটনা আছে, সবকিছু তো বলা যায় না, গায়ে কাঁটা দেবে শুধু। কিসের ও সনাতনী হিন্দু? মমতা ব্যানার্জির মতো সনাতনী হিন্দু কে আছে? কোনোদিন দেখেছেন? সমস্ত ধর্মকে নিয়েই যারা, মানুষকে নিয়ে যারা চলে, তারাই হচ্ছে আসলি হিন্দু। সনাতনী হিন্দু মানে ও যে ডেফিনেশনটা তৈরি করে দিয়েছে, ওর ভাষায় সনাতনী হিন্দু মানে হচ্ছে এই উত্তরপ্রদেশ আর নর্থ ইন্ডিয়ার যে কটা আছে হিন্দু আছে, সেগুলো হচ্ছে সনাতনী, হচ্ছে বাঙালি হিন্দুরা সনাতনী হিন্দু না, ওগুলোই হচ্ছে শুধুমাত্র হিন্দু। ওর ওই কালচার এখানে আসতে চাই, আনতে চাইছে। করাপশন আমার বহুত দেখা আছে, ছাড়ুন। এই যে নরেন্দ্র মোদী বলেন খুদ নেই খাউঙ্গা, খানে ভি নেই রুঙ্গা কিসি কো, ও আগে ওর অপোজিশন লিডারকে সামলাক, তারপর বলবে। কিন্তু বিজেপির যে জায়গাটা, যা কালকেও আমার একটা ইয়ে ছিল, স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল, সবাই যেখানে বলছিলাম, ওরাও জানে শুভেন্দু ছাড়া বিজেপির কিছু নেই ইন বেঙ্গল। ওরা শুভেন্দুকে ওইভাবেই দেখে, যার জন্য শুভেন্দুকে একটু সব ভালো সম্পর্ক টম্পর্ক অমিত শাহ রাখতে চায়। আর শুভেন্দুর যে কিছু নেই এটা ওরা জানে না। এবং আমি ওদেরকে কি বললাম জানেন তো, বাংলায় বলে দিচ্ছি, তোমরা পশ্চিমবাংলায় বিজেপিটা অনেক ভালো করতে যদি তোমরা পুরনো বিজেপি দিয়ে পশ্চিমবাংলা চালাতে। এমনকি নতুন যে এসছে, সে প্রথম থেকে বিজেপি করছে, সে করলেও তোমরা ভালো চালাতে। কিন্তু এই তৃণমূল থেকে নিয়ে যে শুভেন্দু অধিকারীর মতো লিডারকে নিয়ে যে তোমরা যে বিজেপি করে দিয়েছো, তোমাদের বিজেপির নিজেদের মধ্যেই ঝগড়া আছে। শ্রমিক ভট্টাচার্যকে তুমি বিজেপির সভাপতি করেছো, ঠিক করেছো, অরিজিনাল বিজেপি। তথাগত রায় কম বেশি যায়, ও অনেক কথাবার্তা বলতে পারে, হানো তেন, আমাদের ভালো মন্দ, কিন্তু অরিজিনাল বিজেপি। তপন শিকদার মারা গেছে অনেকদিন আগে, কিন্তু তপন শিকদার বাঁচে থাকলে অরিজিনাল বিজেপি। এটা কি বিজেপির কি জানে? এ তো শুধু চিফ মিনিস্টার হওয়ার স্বপ্ন নিয়ে বিজেপি করে। স্বপ্ন নিয়ে পার্টি করতে এলে না কিচ্ছু হয় না গো। রাজনীতিতে করতে হলে আমাকে যদি আমার উদ্দেশ্য থাকে আমি ওই জায়গাটাকে অ্যাচিভ করবো, তবে আমি পলিটিক্স করবো, তাহলে তুমি কিছুই করতে পারো না। এখন তো সব টার্মস দিয়ে দেয়, আমি যাবো, আমাকে তাহলে এখানে এই মন্ত্রী করতে হবে, আমাকে ওই করতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে প্রেসিডেন্ট করতে হবে, এইসব টার্মসে আজকাল রাজনীতি চলে দল শিফট করবার সময়। এটা রাজনীতির কথা হলো? এবং প্রমাণ হয়ে যাবে, তুমি দেখো শুভেন্দু অধিকারী ইজ ওয়ার্থলেস পলিটিক্যাল লিডার ইন পলিটিক্স। 2026 প্রমাণ হবে।
আর এই যে এসআইআর করলো, আজ আমি অন্তত 5 ঘন্টা আমি ঘুরেছি, হই হই করে আমাদের ছেলেরা যেভাবে এসআইআর ক্যাম্প করছে তার ধারে কাছে তো আসে না। এই এসআইআর বিজেপির যদি ব্যাকফায়ার না হয় তুমি আমাকে বলো। 2026-এর রেজাল্ট বেরোনোর পর ডেকো আমাকে, আর আজকের কথাগুলো লিখে রেখো। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি শুধু একটা জিনিস জিজ্ঞাসা করব, আমি এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারছি বিকজ আজকের ডেটের বহু নেতার মতো আপনাকে কেউ কোনোদিনও ডাকার সাহস পায়নি, ইডি হোক বা সিবিআই, হোয়াট এভার। দেখুন, করাপশনের কথা আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে বললেন, তৃণমূলেরও তো অনেকের বিরুদ্ধে করাপশনের অভিযোগ রয়েছে। সেই জায়গাটা নিয়ে পার্টির অবস্থান আরো করা উচিত ছিল কিনা আপনি কি মনে করেন? দেখো, করাপশনের বিরুদ্ধে যাদেরকে সত্যিকারের চার্জ রয়েছে তাতে পার্থকে ধরেছে, পার্থকে নিয়ে তো পার্টি সাপোর্ট করেনি, তাকে প্রমাণ করে দিতে হবে। তবে আমার যদি ব্যক্তিগত মতামত বলো, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পার্থ চ্যাটার্জি মানুষের অনেক ক্ষতি করে দিয়ে গেছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি পার্থ এটা করতে পারে, অনেক ক্ষতি করে দিয়েছে, এটা আমি ভাবতেই পারি না। পার্টির তো কোনো দোষ নেই, অনেক ইনভেস্টিগেশন হয়েছে, সিবিআই, ইডি, হেন তেন, কারণ। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন জজ ছিল তখন তো কখন মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করবো, কখন অভিষেককে অ্যারেস্ট করবো তার জন্য ঝিঁকে পড়েছিল, করাতে তো পারেনি। এতদিন হয়ে গেছে, কোনো এভিডেন্স তো নিয়ে আসতে পারেনি। অভিষেককে যেভাবে বারবার ইডি ডেকেছে, কোনো এভিডেন্স আছে? এগুলো পলিটিক্যাল হ্যারাসমেন্ট। আর যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের আলটিমেটলি ট্রায়াল হবে, ট্রায়াল হলে তারপর বোঝা যাবে। পার্টি তো শক্ত স্ট্যান্ড নিয়েছিল, পার্থকে তো সাসপেন্ড করেছিল। আরেকটা কথা, সব থেকে বেশি ভোকাল হতে আপনাকে দেখেছি এই যে তৃণমূল থেকে বিজেপি যাওয়াটা, যে যেমন আপনি মনে করেন যে বিজেপির ক্ষতি হয়েছে, বহু ক্ষেত্রে তো বিজেপি থেকেও হঠাৎ করে তৃণমূলে আসাটা দেখো আমি ইমেজ নষ্ট করে বলে। এটা তো, আমি তো তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এপার ওপার কোন পারে জানি না, আমি সব পারেতেই আছি, সে তো আছে, হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এসব জিনিস পছন্দ করি না। বিং আ পার্লামেন্টেরিয়ান, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের আগামী প্রজন্ম, ভারতকে বলা হচ্ছে ফিউচারের সুপার পাওয়ার, আপনি আগামী 10-15 বছর কিরকম দেখতে পাচ্ছেন এই দেশের? আগামী 5-7 বছর তো খুব ডেঞ্জারাস ফর দি কান্ট্রি। গণতন্ত্র খুব নষ্ট হয়ে গেছে ইন এভরি ফিল্ড। আগে জনতা ঠিক করতো, ভোটাররা ঠিক করতো সরকার কে হবে, এখন সরকার ঠিক করছে ভোটার কে হবে। হেট্রেড বেড়ে গেছে প্রচুর, আনএমপ্লয়মেন্ট চূড়ান্ত, কত আনস্কিল্ড লেবার, স্কিল্ড লেবার ইজ আউট অফ ইন্ডিয়া। তুমি দেখো, ক্রাইম রেট ইজ ইনক্রিজিং। নরেন্দ্র মোদী স্পিচ দেয় খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্ট করতে কিছুই পারেনি। টাকা কোথায় রাখবো ভাই? ব্যাংকে রাখলে ক্রিমিনাল নিয়ে যাবে, আর বাড়িতে রাখলে নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামন নিয়ে যাবে। বহুত পরিশ্রমের পয়সা, ট্যাক্স দেওয়া পয়সা, প্রায় 39 থেকে 40% ট্যাক্স দিতে হয়। আপনার তো পশ্চিমবঙ্গের টপ ট্যাক্স পেয়ারদের তালিকায় নামও ছিল। পলিটিশিয়ান আমি হাইয়েস্ট ইনকাম ট্যাক্স পাই, কিন্তু জীবনযাত্রা দেখো তুমি। পলিটিশিয়ানের আরেকটা, তোমার যেটা বললাম, তুমি আমাকে একটা কথা বলছিলে যে আগামী প্রজন্মের জন্য কি আপনার অ্যাডভাইস। একটা পলিটিশিয়ান না খুব সহজ সরল থাকা উচিত, সিম্পল থাকা উচিত, চিন্তা ভাবনা অনেক বড় হওয়া উচিত। বাংলার মানুষ না, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এই যে সিম্পল লাইফগুলো দেখেছে, এদের মধ্যে সিদ্ধার্থ রায় আলাদা ছেড়ে দাও, চিত্তরঞ্জন দাসের, এই যে যত সিম্পল থাকবে তত ভালো। আমি যা ট্যাক্স দিই, আমি যা রোজগার করি, আমি কি মার্সিডিজ চড়ে ঘুরে বেড়াতে পারি না? পারি না। আমি একটা গঙ্গা দর্শনের ছোট ফ্ল্যাটে থাকতে হবে,
আগে আর বড় কিছু কিনে থাকতে পারি না, পারি, মানুষের কাছে পছন্দ হয়। মার্সিডিজ গাড়ি থেকে আমার এমপি নামছে, এটা পছন্দ। মমতা দিকে দেখেছো এখনো পর্যন্ত ছোট একটা গাড়িতে যাতায়াত করে, খুব দূরের কোথায় হলে একটা বড় জোর স্করপিও। মানুষের কাছে থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়, মানুষের অ্যাক্সেসেবল জায়গায় থাকতে হয়। রাজনীতিতে এসে তুমি নেতা হয়েছো, মানুষ যেন তোমাকে পায়, পুলিশ পেরিয়ে পেরিয়ে যেন মানুষ যেন তোমার কাছে না আসতে হয়। মানুষের ভালোবাসা চাই, মানুষের কেন অগাধ বিশ্বাস করবে। একটা ঘটনা বলি শোনো। এই গঙ্গা দর্শনে বসে আছি আজ থেকে বছর 5 আগে। রবিবার দিন তুমি যদি জানো আমার ওখানে সবাই বসে আছি। একটি মেয়ে ঢুকছে আমার কাছে, 22-23 বছরের মেয়ে ঢুকছে। আমার চোখটা দেখে মনে হলো ওর প্রবলেমটা অন্য। না, কি হয়েছে রে? ওর নামও পিউ, আমার মেয়ের নামও পিউ, ওর নামও পিউ। কি হয়েছে রে? বলো আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলবো। বল। দুটো মহিলা কাউন্সিলরকে সামনে রাখলাম, ঘর খালি করে। বল। আমার বর প্রচুর মারছে আমাকে, খুব মারছে। গতকাল অনেক দিন সহ্য করছি, গতকাল আমি মহিলা কাউন্সিলরকে ডাকলাম, বলে যা তো ভেতরে ঘরে দেখতো যে সত্যি কথা বলছে কিনা। ফিরে এসে বলছে হ্যাঁ সত্যি কথা বলছে। ঠিক আছে। আইসিকে ফোন করলাম, তবে দিব্যেন্দু ছিল। ফোন করলাম, এলো। আমরা এই কমপ্লেনটা লিখতো, পুরোটা আমার সামনে লিখলো। এই কমপ্লেনটা নাও, রেজিস্ট্রি করবে পরে, আগে ছেলেটাকে ডাকো আমার কাছে। ছেলেটা এলো। ছেলেটা ঢুকতে ঢুকতে আমার পায়ে এসে ধরে নিয়েছে। আমার পা না, বইয়ের পা দাও। আর ভিডিও করতো সব। একটা যদি এরপর ঘটনা ঘটে, তোমাকে আমি যে কোথায় নিয়ে যাবো তুমি জানো না। কিন্তু তুমি বলতে পারো আমি আনরিজনেবল, এটা উচিত না। কিন্তু কোনো মেয়ে যখন এসে কাঁদে না তার অত্যাচারের কথা বলে, কোনো বাবা মা যখন এসে কাঁদে না অত্যাচারের কথা বলে, আমার ভেতরটা ঠিক থাকে না। মনে হয় ধরে চাপকে শেষ করে দিই। এখনো আমাদের দেশে আমাদের পশ্চিমবাংলা বলো ভারতবর্ষে শিক্ষিত হয়েছে মানুষ, মহিলাদের উপর অত্যাচার কিন্তু কমেনি। যত শিক্ষিত তত অত্যাচার বেশি। সফিস্টিকেটেড ঘরে আরো বেশি। দিনের পর দিন সংখ্যা বাড়ছে। এখন যারা আসে সব সফিস্টিকেটেড মহিলারা আসে। দেখবে অশিক্ষিত গরিব মানুষ গালাগাল দিচ্ছে, মারপিট করছে, আবার সকাল থেকে ভোরবেলা রাত্রেবেলা ঠিক হয়ে যাচ্ছে। এদের ইগো, এদের কমপ্লেক্স, এর থেকে সরানো যাচ্ছে না। বিয়ে করার আগে ছেলে বলে তোমার মেয়েকে তুমি ছেড়ে আমার সব জীবন। আর যেই বিয়েটা হয়ে গেল, কতটা শ্বশুরকে টাইট দিতে পারি, সেখানেই তার সেই জামাইয়ের বীরত্ব প্রকাশ পায়। আর কোথাও বীরত্ব নেই। বীরত্ব যত হচ্ছে মেয়ে বউয়ের কাছে আর শ্বশুরের কাছে। আর শ্বশুর ওই একটা জায়গাতেই যে দুর্বল। মেয়ে আছে, দিনের পর দিন বাড়ছে এই জায়গা। এই কেউ তো মোদিজি তো বন্ধ করতে পারেনি। ম্যাট্রিমোনিয়াল কোষে আজকাল ভর্তি হয়ে গেছে, ডিভোর্সের কেসে ভর্তি হয়ে গেছে। ভালোবাসাটাই চলে গেছে। আমাদের জীবন যেভাবে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে যে ভালোবাসা, সে ভালোবাসাটাই নেই। আই লাভ ইউ, ইউ লাভ মি, টেক্সট হেন তেন, বিয়ে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর বন্ধ। কষ্ট কোথায় জানো? ওদের যা হলো,
তাদের যখন বাচ্চা তৈরি হয়, বাচ্চা হয় না, তারা কি অন্যায় করেছে? তাদের ওপরই A child has asked to me, who is the Supreme Court? Who can decide where I will live? আপনাকে অনেকটা ইমোশনাল লাগছে। চলো, আমি লাস্ট একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে যে দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রাপ্তি আর অপ্রাপ্তি কি মনে হয় না না, লাইফটাকে দেখে? অনেক পেয়েছি। আমি বাঁকুড়ার একটা সাধারণ ঘরের ছেলে, মিডিওকার স্টুডেন্ট। সেইখান থেকে এসে কলকাতাতে এসেছি। কলকাতাতে এসে নিজের প্রফেশনাল কেরিয়ারে এস্টাবলিশড হয়েছে। রাজনীতিতে মমতাদির সঙ্গে আছি, মমতাদি ভালোবাসে, এমপি হয়েছি, এমএলএ হয়েছি, অনেক পেয়েছি। আর কি জানো, সত্যি কথা বলবো, মমতাদির ভালোবাসা পেলে না আর কিছু পাওয়ার দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না। নাথিং, পলিটিক্স এর নাথিং। এইভাবে যদিও আমার উপর কখনো সময় খেপে যায়, হ্যাঁ। একটু দূরে দূরে সরিয়ে দেয়, কিন্তু ভালোবাসে। কিছু কিছু আছে এইসব নতুন মেটেরিয়ালস সব এসছে তাদের জন্য, আর আমার কিছু চাই না। আই এম হ্যাপি। আমি তো বললাম, আমাকে যেদিন বলবে আমি চলে যাব। আমার মায়া, অত মায়া নেই। আমার মায়া কি জানো? আমার মায়া হচ্ছে আমার 2 নাতনি, মানে ওরা যমজ, আমার নাতি, আর আমার একটা জার্মান শেপার্ড আছে দিল্লিতে। Finished. I have finished my job. I have discharged my duties. বাকিটা সব যে যার নিজের মতো করবে, যার যা ভাগ্য আছে। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি। আপনি এভাবেই হাসি খুশি থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তবে ইচ্ছা রইল যে পরে পার্লামেন্ট নিয়ে আপনার সময় হলে একটা এপিসোড। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ।